রাতের ট্রেন ছিল। ট্রেন থেকে নেমে যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি তখন রাত ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটা আবার চলতে লাগলো। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দেবো বলে ফোন করিনি। সঙ্গে থাকা ব্যাগটা নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগোলাম। সামনেই স্টেশন মাস্টারকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা জলপাইগুড়ি আর কত দূর? এখান থেকে জলপাইগুড়ি 20 কিলোমিটার রাস্তা। আচ্ছা এখানে কোনো গাড়ি পাওয়া যাবে? কিছুক্ষণ আগেই একটা গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না। সে কি? তাহলে উপায়? রাতটা কষ্ট করে এখানেই কাটিয়ে দিন, সকালে গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা ধন্যবাদ। এগিয়ে চললাম। চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশের ওয়েটিং রুমে গিয়ে একটা চেয়ারে বসলাম। উফ, মামাদের ফোন করে জানিয়ে দিই, তাহলে ওরা ঠিক যা হোক একটা ব্যবস্থা করে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আরে এটা তো সুইচ অফ হয়ে পড়ে আছে, 1 ফোঁটাও চার্জ নেই। যাক, যা হোক করে আজ রাতটা এখানে কাটিয়ে দিয়ে কাল সকালে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। আর 3-4 ঘন্টা যা হোক করে কাটিয়ে দিলেই হবে। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। স্যার কোথায় যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে? আমার নাম নরেশ, এই এলাকায় গাড়ি চালাই। ও তাই নাকি? আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ স্যার যাব, চলেন। কষ্ট করে স্টেশনে রাত কাটাচ্ছে, গন্তব্যে চলে যাওয়াই ভালো। চলো নরেশ। যেতে যেতে যাক, ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের ওপর বসে আছে। সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপর নরেশ অটো চালাতে শুরু করলো। প্রায় 20 মিনিট আসার পরে আমরা একটা পিচের রাস্তায় উঠলাম। রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ ধান আর চাঁদের আলোয় সুন্দর দেখাচ্ছে। কি মনোরম দৃশ্য, কতকাল আসিনি এইদিকে। রাস্তার দুপাশে হালকা কিছু গাছ, আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক কানে ভেসে আসছে। একটু পর নরেশ জিজ্ঞেস করলো, স্যার জলপাইগুড়িতে আপনার কে থাকে? আমার মামার বাড়ি, কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে নরেশ বলল, স্যার আপনারা একবার বসেন, আমি একটু খালি করে আসি। বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে। আচ্ছা ঠিক আছে যাও।
নরেশ পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা গেল না। অনেকক্ষণ বসে থেকে কোমরে ব্যথা হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। কি ব্যাপার, প্রায় 20 মিনিট হয়ে গেল, কিন্তু নরেশ এখনো ফিরছে না কেন? নরেশ, নরেশ, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আমার মধ্যে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটির কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। দেখি একটু সামনে এগিয়ে ব্যাগ থেকে টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলের নিচের দিকে গেলাম। কি ব্যাপার, এই দিকেই তো নরেশ নেমেছিল, কিন্তু গেল কোথায়? আর একটু এগিয়ে গিয়ে দেখি। আস্তে আস্তে আরো একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম পাশে খালের জলের রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে। আরে, খালের পাশে কে একজন পড়ে আছে মনে হচ্ছে। কাছে গিয়ে দেখি তো। কাছে গিয়ে, হ্যাঁ, এ তো নরেশের লাশ। হে ভগবান, নরেশকে কে গলা কেটে হত্যা করলো এখানে? তার কাটা গলা থেকে রক্ত গড়িয়ে খালের জলে মিশে জলটাকে লাল করে দিয়েছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ। এক সময় শব্দের তীব্রতা বাড়তে লাগলো। হ্যাঁ, কিসের শব্দ এটা? এখান থেকে চলে যাওয়াই ভালো। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভিতর থেকে কিছু একটা এদিকে এগিয়ে আসছে। আমি আর দাঁড়িয়ে না থেকে ছুটতে ছুটতে গাড়ির সামনে চলে আসি। দেখি লোকটি নেই। কি ব্যাপার, লোকটি কোথায় গেল? চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। তাড়াতাড়ি গাড়ির ওপর উঠে পড়লাম। কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করলো। মনে হচ্ছে কুকুরগুলো যেন কিছু একটা দেখে ভয় পেয়েছে। সময় খেয়াল করলাম ওইদিকে আলের নিচ থেকে কেউ একজন রাস্তার উপর উঠছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ। চোখ যেন জল জল করছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হে ভগবান, এবার বুঝি আমার পালা। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছি না। ভয়ে আমার হৃৎপিণ্ড ধড়াস ধড়াস করছে। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব।
ব্যাগটি হাতে নিয়ে সামনের দিকে ছুটতে লাগলাম। কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। বললাম, দাদা, আপনি হেঁটে চলে আসছেন? ওইদিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে। তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটা আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগলো। তাই লোকটিকে বললাম, দাদা, আপনি চাদর দিয়ে এইভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? মুখ দেখবি? তুই মুখ দেখবি? এই দেখ। চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? দেখলাম একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। আমি ভয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। কতক্ষণ ছুটেছি জানি না। এক সময় শরীর অবশ হয়ে জ্ঞান হারাই। তারপরে আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি আমি মামার খাটিয়ায় শুয়ে আছি। কিরে, কি হয়েছিল তোর? ভোরবেলায় যতীন তোকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। তারপর আমি সমস্ত ঘটনাটা খুলে বললাম। কাল রাতে যেটা দেখেছিলি সেটা আসলে একটা অতৃপ্ত আত্মার হত্যা লীলা। বছর দশেক আগে নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়ি যাচ্ছিল। ঠিক ওই জায়গায় গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে। তারপর আর ফিরে আসেনি। পরের দিন ধান ক্ষেতের খালের ধারে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গাড়িটি স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল। যেহেতু তার কোনো আত্মীয় ছিল না, তাই কেউই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেনি, যার জন্য তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতের যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায়। হয়তো সে মুক্তির আশায় ঘুরে বেড়ায়। তোর ভাগ্য ভালো, কিছু হয়নি তোর। আজকের গল্পটি আপনাদের কেমন